হ্যালো এভরিওয়ান, এটা আমাদের কালচারাল স্টাডিজের উপর এটা আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা যারা এই ক্লাসটাকে দেখছি তারা ভালো করে খাতা পেন নিয়ে বসবো। আর আমার যদি সাউন্ডটা স্পষ্ট না হয় তাহলে কানে ইয়ারফোন লাগাবো। কেন আমি একটু রাত্রে লেকচারটা শ্যুট করছি, কারণ যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসে। এরপর হয়তো এখান থেকে সাউন্ড ইমপ্রুভ করার কোনো অপশান নাই, তার জন্য নিজেদেরকেও একটু কম্প্রোমাইজ করতে হবে, যে কানে একটু হেডফোন লাগিয়ে নেওয়া, ঠিক আছে? তো আজকের ক্লাসের আমাদের মেন টপিক হচ্ছে কালচারটা কী, আর কালচারের বৈশিষ্ট্য কী কী কালচারের কী এলিমেন্টস আছে, আর কিভাবে কালচারটা আমাদের চেঞ্জ হচ্ছে বা সোসাইটিতে নিজের শেপ পাচ্ছে কালচারটা। হলো, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করছি। হোয়াট ইজ কালচার? আচ্ছা, ইন এভরিডে লাইফ আমরা প্রত্যেক দিনের জীবনে উই মেক ইউজ দ্য টার্ম কালচার ভেরি রেগুলারলি। খুবই রেগুলারভাবে আমরা কালচার টার্মটাকে ইউজ করি, বাট আমরা একবারও ভাবি না যে এই কালচারটা কী বা কালচারটা কীভাবে সোসাইটিতে এক্সিস্ট করে বা কালচারটা কীভাবে চেঞ্জ হয়ে যায়, বা হাউ কালচার ইজ চেঞ্জিং উইথ টাইম, কী করে চেঞ্জ হচ্ছে, বা হোয়াট আর দ্য এলিমেন্টস দ্যাট রিপ্রেজেন্ট অ্যান্ড শেপ আওয়ার কালচার, এগুলো আমরা কখনোই ভাবি না। তো এখানে আমাদের কনসেপ্ট অফ কালচারটাকে আমাদেরকে বুঝতে গেলে আমি একটু বোঝাবার চেষ্টা করছি কোথায় থেকে আসলো আমাদের কনসেপ্ট অফ কালচারের আইডিয়াটা। দেখেন, আমাদের এটা এনসিয়েন্ট টাইম মানে প্রাচীন সময়। প্রাচীন সময়ে মানুষ কী ছিল? মানুষ হান্টার আর গ্যাদারার ছিল। কিন্তু তখন যারা একসঙ্গে মানুষ এরকম করে গ্রুপ অফ পিপল যখন একসাথে থাকতে লাগলো, তখন তারা কিছু কমন ট্র্যাডিশন, বিলিফ, রিলিজিয়াস বিলিফ, ম্যানার, হ্যাবিটস, কিছু ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের গ্রুপ অফ পিপল। যখন কোনো একটা গ্রুপ অফ পিপল, একটা কমন গ্রুপ অফ পিপল একসাথে যখন একটা কমন যখন রিলিজিয়াস বিলিফ, রিচুয়ালস, কাস্টমস, নর্মস, প্র্যাকটিসেস, লাইফস্টাইল, ইটিং হ্যাবিটস, নলেজ, আর্ট অ্যান্ড মিউজিক, তারপরে হচ্ছে ক্লোথ মানে জামা কাপড়, তারপরে হচ্ছে ফেস্টিভ্যালস, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, লিটারেচার, এইসব জিনিস যখন অনেকগুলো মানুষ একসাথে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে হয়তো ফলো করছে, বা কোনো একটা নির্দিষ্ট বিলিফকে ফলো করছে, বা কোনো একটা নির্দিষ্ট লাইফস্টাইলকে ফলো করছে, বা কোনো একটা নির্দিষ্ট আর্ট অ্যান্ড কালচারকে ফলো করছে, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা একসাথে পড়াশোনা করছে বা পুজো করছে, যেটাই হোক, তখন যে ওই অনেকগুলো মানুষ যে একসাথে যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ফলো করছে, এই যে জিনিসগুলো, এই জিনিসটাকে আমরা এইখান থেকে আমাদের কনসেপ্টটা আসছে কালচারের। তখন অনেকগুলো মানুষ কোনো একটা কমন ট্র্যাডিশন বা জিনিসকে ফলো করবে, সেটা রিলিজিয়াস বিলিফ হতে পারে, ম্যানার্স হতে পারে, ইটিং হ্যাবিটস হতে পারে, বা আমাদের মিউজিক হতে পারে, ডান্স হতে পারে, লিটারেচার হতে পারে, এভরিথিং। তখন আমাদের এখান থেকেই কনসেপ্টটা হচ্ছে কালচারের এসেছে, ঠিক আছে? অ্যানসিয়েন্ট টাইমে মানুষ কী ছিল? হান্টার আর গ্যাদারার ছিল। আমরা সবাই জানি প্রাচীনকালে মানুষ হান্টার আর গ্যাদারার ছিল। তাদের প্রধান কাজ ছিল শিকার করা আর খাওয়া, একসাথে থাকা। তখন কী হলো? গ্রুপ অফ পিপুল একসাথে থাকতে থাকতে কিছু তারা কমন ম্যানার্স ডেভেলপ করলো, ঠিক আছে? এইখান থেকে আমাদের কনসেপ্ট অফ কালচারটা ডেভেলপ হয়েছে। এই ছবিটা এঁকে নেবেন, আর এটা নিজের মতো করে একটু গল্পটা লিখে নেবেন। এইবার দেখেন কোথায় গেল ইটিমোলজি। স্ক্রিনশট করতে হবে, নাহলে তো হবে না। দেখেন, ইটিমোলজি মানে এটা মানে লিখি ইটিমোলজি, এটা মানে হচ্ছে শব্দের উৎপত্তিটা কোথায় হয়েছে। এই যে এই টার্মটা আছে, কালচার যে টার্মটা আমরা পাচ্ছি, এর উৎপত্তি, ইটিমোলজি মানে শব্দগতভাবে উৎপত্তি
কোথায় থেকে এসছে বা উৎপত্তি বলতে যে কোথায় অরিজিন কোথায় থেকে এসছে এই কালচার টার্মটা, ওটাই হচ্ছে আমাদের ইটিমোলজি। ফার্স্ট হচ্ছে আমাদের জার্মান ওয়ার্ড। জার্মান ওয়ার্ড কী আছে আমাদের? জার্মান ওয়ার্ড কুলটুর আছে। জার্মান ওয়ার্ড কী আছে? কুলটুর। জার্মান ওয়ার্ড কুলটুর থেকে আমাদের কালচার এসছে, যার মানে হচ্ছে গ্রোয়িং অর অ্যাটেনিং হাই লেভেল অফ সিভিলাইজেশন। আচ্ছা, কালচার কী করে? আগে যখন আমরা কী ছিলাম? আনসিভিলাইজড ছিলাম, তো কালচারের জন্যই আমরা হচ্ছে আস্তে আস্তে নিজেকে সিভিলাইজড করছি, মানে আমরা নিজেদেরকে আরও উন্নত করছি। সমাজে কীরকমভাবে ভালোভাবে চলতে হবে, কার সাথে কীরকমভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে, এটা আমাদেরকে শেখায়, কালচার শেখায়। জার্মান ওয়ার্ড কুলটুর থেকে আমাদের কালচারটা এসছে, কালচার শব্দটা, যার মানে হচ্ছে গ্রোয়িং অর অ্যাটেইনিং হাই লেভেল অফ সিভিলাইজেশন। আরেকটা আমাদের অরিজিন, সেকেন্ড অরিজিন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ল্যাটিন অরিজিন। ল্যাটিন অরিজিন কি? COLERE, কোলেরি, যেন স্পেলিংগুলো ভুল না হয়ে যায়। ল্যাটিন অরিজিন কোলেরি থেকে আমাদের কালচার টার্মটা এসছে, যার মানে কি? কাল্টিভেট করা। যার মানে কি? কাল্টিভেট করা, রিফাইন করা, এগুলো, ঠিক আছে? তো কাল্টিভেশন অফ মাইন্ড অ্যান্ড সোল ইজ নোন এজ কালচার, মানে নিজের মন আর আত্মাকে পরিষ্কার করাটাই হচ্ছে কালচার নামে পরিচিত। থার্ড অরিজিন কি? আমাদের সংস্কৃত। আমাদের যে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে ওখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের একটা টার্ম আছে, যেটার আমরা স্পেলিংটা দেখছি, SAMSKURTI, সংস্কৃতি, এই টার্মটা আছে। এইখান থেকে আমাদের ডিরাইভড হয়েছে কালচার, যেটাকে সংস্কার বলছি আমরা, হলো। তাহলে কি এর মানে? রিচুয়াল পারফরমেন্স অর দ্য প্রসেস অফ রিফাইনমেন্ট, মানে এমন একটা রিচুয়াল পারফরমেন্স যেটা দিয়ে আমরা নিজেকে রিফাইন করতে পারি, হলো। তাহলে আবার আমি এটাকে সাম আপ করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমাদের কালচারের কনসেপ্টটা কোথায় থেকে এসছে? যখন অনেকগুলো মানুষ বা গ্রুপ অফ পিপল যখন একটা নির্দিষ্ট কী করবে, যখন একটা নির্দিষ্ট কোনো একটা কমন ট্র্যাডিশান, ভ্যালুস বা বিলিভস, নর্মস, রুলস, রেগুলেশন, লিটারেচার, আর্ট, মিউজিক, এগুলোকে যখন একসাথে ফলো করছে, তখন থেকে ওইখান থেকে আমরা কালচারের কনসেপ্টটা এসছে। আদিম মানুষ যখন ছিল, যখন প্রিমিটিভ ছিল যখন মানুষ ছিল হান্টার আর গ্যাদারার, তখন তারা একসাথে থাকতে থাকতে নিজেদের মধ্যে কিছু কিছু কমন কোয়ালিটিস, ম্যানার্স, এগুলো ডেভেলপ করেছিল। ওইখান থেকে আমাদের কনসেপ্টটা এসছে কালচারের। ইটিমোলজি কালচারে হচ্ছে ফার্স্ট হচ্ছে জার্মান ওয়ার্ড কুলটুর থেকে এসছে, যার মানে হচ্ছে গ্রোয়িং অর অ্যাটেইনিং হাই লেভেল অফ সিভিলাইজেশন। আমাদের ল্যাটিন ওয়ার্ড কোলেরি থেকেও কালচারটা এসছে, যার মানে হচ্ছে কাল্টিভেশন অফ মাইন্ড অ্যান্ড সোল, হলো। সংস্কৃত ওয়ার্ড থেকে আমাদের সংস্কৃতের হচ্ছে সংস্কৃতি থেকে এসছে কালচারটা, যেখান থেকে আমরা সংস্কারও বলছি। তো এর মানে হচ্ছে রিচুয়াল পারফরমেন্স অফ দ্য প্রসেস অফ রিফাইনমেন্ট, হলো। এটা আমি সাম আপ করে দিলাম। আচ্ছা, গ্রামাটিক্যালিও একটু আমরা দেখে নিই ব্যাপারটাকে। কালচারের ভার্ব ফর্ম হচ্ছে কাল্টিভেট, আর কালচারের নাউন ফর্ম হচ্ছে কাল্টিভেশন। আচ্ছা, যে কোনো ওয়ার্ডের সাথে TION লাগালে ইন জেনারেল সেটা নাউন হয় আমাদের, ঠিক আছে? এটা দেখতে হবে শব্দটা ওই সেন্টেন্সে কীভাবে বা কোন ফাংশন প্লে করছে। ইন জেনারেল ওটা আমাদের নাউনই হয়, হলো। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কালচারের টার্মটা এসছে আমাদের মিডিল ফ্রেঞ্চ থেকে। কোন সময়? 15th সেঞ্চুরিতে। আচ্ছা, কালচার আচ্ছা, সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে কালচারের মানে হচ্ছে নলেজ। তাহলে সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে কালচারের ডেফিনেশনটা কি? ইট ইজ দ্য নলেজ অ্যাবাউট হিউম্যানিটি হুইচ ইজ লার্নড, মানে যেটা শিখতে হয়, অর অ্যাকোয়ার্ড, মানে যেটা আমাদেরকে গেইন করতে হয়, বাট নট ইনবর্ন, মানে আমরা জন্মগতভাবে কে কোন কালচার আছে এটা বোঝা যায় না, মানে আমরা এটা জন্মের সাথে সাথে নিয়ে জন্মাই না। যেমনি আমরা জন্মের সাথে নিজের হার্ট বা বিভিন্ন অর্গান নিয়ে জন্মাই, বাট কালচার আমরা জন্মের সাথে নিয়ে জন্মাই না। এটা আমাদের সোসাইটি থেকে
সোসাইটিতে বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশান করে আমাদের শিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, কালচারের ডেফিনেশনও পেয়ে গেলাম। আচ্ছা, এবার কালচারের একটা হচ্ছে আমরা দুটো স্পিচের মধ্যে আমরা কালচারের পার্থক্যটা একটু দেখবো, ঠিক আছে? আমরা দুটো স্পিসিস নেব, ডিফারেন্ট স্পিসিস, ওদের মধ্যে কালচারে কী পার্থক্য আছে ওটা আমরা একবার দেখার চেষ্টা করব, ঠিক আছে? এক মিনিট। দেখেন, আমি কি বলতে চাইলাম ব্যাপারটা হয়তো অনেক কেউ বুঝতে পারেনি যে কী স্পিসিস কী বলতে। আচ্ছা, আমি বলতে চাইছি অ্যানিম্যাল কালচার ভার্সেস হিউম্যান কালচার, এর পার্থক্য কী? এটা কেন বলছি, এখান থেকে আমি একটা কনসেপ্ট বের করবো, তার জন্য এটা বলছি। আমাদের এটা বলতে চাইছি, আচ্ছা কনসেপ্টটা পরে বলবো, আগে আমি বলছি। অ্যানিম্যাল কালচারের ক্ষেত্রে ফার্স্ট ইম্পর্ট্যান্ট রোল কে প্লে করবে? জিন কাকে বলে আমরা সবাই জানি, বায়োলজি, বংশগত ধারক ও বাহক, যেটা আমাদের বংশগত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ক্যারি করে, হলো। আচ্ছা, হিউম্যানের ক্ষেত্রে এই কালচারের কে রোল প্লে করবে, কে ইম্পর্টেন্ট রোল প্লে করবে? যেমনি অ্যানিম্যালের ক্ষেত্রে জিন প্লে করলো, তো হিউম্যানের ক্ষেত্রে জিন তো প্লে করবেই, প্লাস এখানে করবে আমাদের সোশ্যাল ইন্টারাকশান। আমরা কোন সামাজিক কন্ডিশনে আমরা গ্রো করেছি, কোথায় আমরা বড় হয়েছি, আমরা কীভাবে আমাদের ছোটো থেকে বড় হয়েছি, বা কোন কন্ডিশনে আমরা বড় হয়েছি, আর আমাদের ছোটো থেকে ট্রেনিং কীরকম হয়েছে, আমরা কীরকমভাবে পড়েছি ছোটো থেকে, লার্নিং কীরকম হয়েছে, এইগুলো আমাদের হিউম্যানের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। হিউম্যানের মানে কালচার লার্নিংয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। সেকেন্ড হচ্ছে আমাদের এবার দেখেন, অ্যানিম্যাল কালচারে কিছু অ্যানিম্যাল আছে, যেমনি আমি যদি একটা এখানে বাঘ আঁকি, আঁকতে তো পারবো না, বাট বলছি, ধরেন এমনি করে একটা টাইগার আঁকলাম। তো এবার আমি কি বলছি, যে এই টাইগারটা আছে, এই কিন্তু একটা নির্দিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবে। নির্দিষ্ট বলতে একে মাংস লাগবে বা মিট লাগবে, এ কিন্তু ওটা খেয়ে বেঁচে থাকবে। একে যদি আমরা শাকাহারি বানিয়ে দিই, বলতে আমরা যদি একে মিট না প্রডিউস করি, মিট যদি খেতে না দিই, তাহলে এ মারা যাবে। মানে এ একটা নির্দিষ্ট খাদ্যের উপর ডিপেন্ড আছে। কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রে আমরা যদি মাছ মাংস খাওয়া আমাদের কাছে অপশনাল আছে, আমরা মাছ মাংস খেতেও পারি, নাও পারি। আমরা তারপরে শাক সবজিও খেতেও পারি, আবার নাও পারি। আবার কিছু কন্ডিশনে আমরা কয়েকদিন না খেয়েও থাকতে পারি, যেমনি আমাদের ফাস্টিংয়ের টাইমে 1-2 দিন আমরা না খেয়েও থেকে যাই। কিছু আমাদের হচ্ছে মঙ্ক আছে, যেমনি হচ্ছে জৈন মঙ্ক যারা আছে, জৈন মঙ্ক যারা হয়, তো তারা ওনারা এতটাই ডেডিকেটেড থাকেন, ওনাদের ট্রেনিং এরকম হয় যে তারা 1 মাসও খাবার দাবার না খেয়ে থাকতে পারেন, হালকা পালকা জল টল খেয়ে বা লিকুইড খেয়েও থেকে যায়। বাট অ্যানিম্যালের ক্ষেত্রে সেই স্কোপটা নাই। অ্যানিম্যাল কি আছে, অ্যানিম্যাল হ্যাভ টু ইট ইন অর্ডার টু সার্ভাইভ, অ্যানিম্যালকে বাঁচার জন্য খেতেই লাগবে। বাট মানুষের ক্ষেত্রে তেমন কোনো বাধ্যকতা নাই। কেন? এটা ডিউ টু কালচার। অ্যানিম্যাল হচ্ছে আমাদের এরকমইভাবে নেচার ওদেরকে এরকমইভাবে কালচার প্রোভাইড করেছে যে ওরা এরকমইভাবে বড় হয়েছে। বাট মানুষ কী করেছে, মানুষও একই নেচারে বড় হয়েছে, বাট মানুষ এগুলো অ্যাকোয়ার করে নিয়েছে নেচার থেকে। দ্যাটস ওয়াই এটা পার্থক্য আছে, হলো। আরেকটা হচ্ছে হিউম্যান আর অ্যানিম্যাল যে কোনো পরিস্থিতিতে নিজেকে পরিবেশের সাথে মানাতে পারে। বাট অপশান কী আছে, অ্যানিম্যালের কাছে কোনো স্কোপ নাই, কিন্তু হিউম্যানের কাছে অনেক স্কোপ আছে। কীরকম? ধরেন যে হঠাৎ করে শীত পড়তে স্টার্ট করলো, ঠিক আছে, এবার আমরা ঠান্ডার দিন স্টার্ট করলো, তো আমরা এবার কী করতে পারবো, হিউম্যান যারা আছে তারা বাজারে গিয়ে সোয়েটার কিনবো, ব্ল্যাঙ্কেট কিনবো, ভালো ভালো ফ্যাশনেবল জামা কাপড় কিনে নিজেকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারবো। বাট
আমাদের অ্যানিম্যালের ক্ষেত্রে এরকম করে শপিং করার কোনো স্কোপ নাই। তারা তাদের নিজের বায়োলজিক্যাল যেগুলো অর্গান আছে ওগুলোর উপরই ডিপেন্ড করতে হয়। এটা হচ্ছে অ্যানিম্যালের সাথে হিউম্যান কালচারের আমাদের পার্থক্য। তো এটা আমি কেন বললাম অ্যানিম্যালের সাথে হিউম্যানের পার্থক্য। আচ্ছা, হিউম্যানরা কী করতে পারলো, এনভায়রনমেন্টের সাথে নেগেটিভ বা পজিটিভ যে কোনো এনভায়রনমেন্টের সাথে অ্যানিম্যাল আর হিউম্যান দুজনেই মানাতে পারে। বাট হিউম্যানের কাছে স্কোপ আছে, তারা নিজের মতো করে সেটাকে অ্যাডজাস্ট করে নেয়। এই যে হিউম্যানের এই অ্যাবিলিটিটা, এটাকে আমরা বলছি হচ্ছে প্লাস্টিসিটি। কি বলি? প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি কাকে বলে? হিউম্যানের একটা অ্যাবিলিটি, যে স্পেশাল অ্যাবিলিটি। কেন? তারা যে কোনো নেগেটিভ বা পজিটিভ সিচুয়েশানে বা এনভায়রনমেন্টে নিজেকে তারা পরিবেশের অনুযায়ী মানাতে পারে নিজের মতো করে। তাদের মানে বায়োলজিক্যাল অর্গানের উপর ডিপেন্ড করতে হয় না, তারা নিজের মতো করে ওটাকে ম্যানেজ করতে পারে। এটাকে আমরা প্লাস্টিসিটি বলছি। আচ্ছা, তাহলে আমি কেন এটা বললাম? দেখেন, প্রত্যেকটা নির্দিষ্ট প্রজাতির আলাদা আলাদা কালচার আছে। যেমনি দেখেন, হিউম্যানের বা মানুষের একটা আলাদা কালচার, অ্যানিম্যালের একটা আলাদা কালচার আছে না? অ্যানিম্যালের ক্ষেত্রে কালচারের যে মেন রোল হচ্ছে জিন, বাট হিউম্যানের ক্ষেত্রে জিনের সাথে সাথে কীরকম পরিবেশে বড় হচ্ছি, কীরকমভাবে ছোটো থেকে আমরা পড়াশোনা করেছি, কোন এনভায়রনমেন্টে পড়েছি, এটাও আমাদের ম্যাটার করছে। অ্যানিম্যালরা যেরকম হচ্ছে আমাদের কিছু কিছু অ্যানিম্যাল আছে যারা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকতে পারে, ওরা। বাট হিউম্যান মাংস হচ্ছে ওদের কাছে অপশনাল। আমরা মাংস খেতেও পারি, আবার নাও পারি। আমাদের কাছে ইনফ্যাক্ট আমরা কিছুদিন না খেয়েও থাকতে পারি। বাট একটা অ্যানিম্যালের মানে ছোটো থেকে ওরকমভাবে আপব্রিঙ্গিং হয়েছে যেন তারা হচ্ছে তাদেরকে বাঁচতে হলে খেতেই হবে। বাট মানুষ খাবার জন্য বাঁচে না, পশুরা খাবার জন্য বাঁচে, মানুষ বাঁচার জন্য খায়। এখনকার দিনের সিচুয়েশানটা আরও খারাপ। মানুষ এখন খাওয়াকে ইগনোর করে নিজের শারীরিক মানে নিজেকে শরীরের দিক থেকে ফিট রাখার জন্য। ঠিক আছে, এইবার আমি ডেফিনেশন অফ কালচারটা একটু করে বলছি। এইবার আসবে আমাদের ডেফিনেশন অফ কালচার। আচ্ছা, ডেফিনেশন অফ কালচার বলবার আগে একটা কথা বলতে হয় যে আমাদের কাছে ডিফারেন্ট গ্রেট স্কলার্স আছে যারা কালচারের ডেফিনেশন মানে অনেকভাবে দিয়েছেন। তো আমি তো অনেকগুলো ডেফিনেশন পড়েছি, তো এবার আমি সবগুলো এখানে বললাম না। যেটা মোস্ট পপুলার আছে বা যেটা বেশিরভাগ বইয়ে আমাদের হচ্ছে দেওয়া আছে, ওইটাই আমি পিক করেছি। তো এইটা দেখেন, এইখানটায় আছে কালচারের একটু ডেফিনেশন। এবার ইংলিশ অ্যানথ্রোপোলজিস্ট অ্যানথ্রোপ একটা হচ্ছে রুট ওয়ার্ড, যার মানে হচ্ছে রিলেটেড টু হিউম্যান। অ্যানথ্রোপ একটা রুট ওয়ার্ড যার মানে হচ্ছে হিউম্যান রিলেটেড হলো। অ্যানথ্রোপোলজিস্ট হচ্ছে আমাদের এডওয়ার্ড বি টেইলর অ্যাডমিটস ইন হিজ বুক। সে কি বলেছেন? তিনি বলেছেন নিজের বইটার নাম প্রিমিটিভ কালচার। বলেছেন যে কালচার ইজ দ্য কমপ্লেক্স হোল। কালচারকে বলেছেন একটা কমপ্লেক্স হোল, হুইচ ইনক্লুডস, সেটা ইনক্লুড করে নলেজ, বিলিফ, আর্ট, ল, মোরালস, কাস্টমস অ্যান্ড any other capabilities or habits acquired by man as a member of society হলো। মানে ইংলিশ অ্যানথ্রোপোলজিস্ট যিনি আমাদের আছেন এডওয়ার্ড বি টেইলর, তিনি নিজের বই প্রিমিটিভ কালচারে এই কালচারের ডেফিনেশন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে কালচার হলো একটা কমপ্লেক্স হোল যেটা আমাদের সব কিছুকে ইনক্লুড করে। নলেজ, বিলিফ, আর্ট, ল, moral, customs and any other capabilities or habits or acquired by man। এটা মনে রাখতে হবে, কালচার হচ্ছে অ্যাকুয়ার করা যায়। কালচার ইজ সামথিং দ্যাট উই অ্যাকুয়ার্ড। ইট ইজ নট সামথিং যেটা আমরা বায়োলজিক্যালি পেয়ে যাই। এটা আমাদেরকে জন্মানোর পর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শিখতে হয়, যে প্রসেসটাকে আমরা সোশ্যালাইজেশন বলছি। ওটা আমরা পরে একটু ডিসকাস করছি হলো। আচ্ছা, এগুলো কি মুখস্থ করতে হবে? না, এগুলো মুখস্থ করতে হবে না। মেন কথা হলো আমরা টার্মটাকে বুঝছি।
কেন আমাদের প্রথম ইউনিটে হচ্ছে প্রত্যেকটা অনেকগুলো টার্ম আছে, যেগুলো টার্ম ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদের কালচারের সাথে রিলেটেড আছে। যেমনি কালচারাল হেজিমনি, হাই কালচার, লো কালচার, অ্যাসিমিলেশন, হোমোজেনাইজেশন, এগুলো যে আছে এগুলো প্রত্যেকটা কালচার রিলেটেড টার্ম। তো এগুলো মানে বিফোর উই জাম্প ইনটু দিস টার্মস উই শুড ফার্স্ট নো হোয়াট কালচার ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট, মানে কালচারটা ফার্স্ট কী আছে। আমরা যদি এটাই না জানি তো কী করে আমরা ওগুলো বুঝতে পারবো। দ্যাটস ওয়াই আমি এই লেকচারটা প্রিপেয়ার করেছি। হ্যালো, আচ্ছা, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কী বলেছেন কালচার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কালচার ইজ দ্য ফাউন্ডেশন, দ্য প্রাইমারি থিং। এটা হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, প্রাইমারিতে মনে হয় আই হবে, এটা প্রাইমারি হচ্ছে এটা বেসিক জিনিস। ইট শুড শো ইটসেলফ দ্য স্মলেস্ট ডিটেলস অফ ইয়োর কন্ডাক্ট অ্যান্ড পার্সোনাল বিহেভিয়ার, লাইক হাউ ইউ সিট, ওয়ার্ক অ্যান্ড ড্রেস। মানে এটা আমাদের মানে আমাদের ব্যবহার, উঠা বসা, এগুলো সব কিছু আমাদের কালচার বলে দেয়। একটা মানুষ কী করে কথা বলছে বা ওর উঠা বসার ধরন, মানে কী করে সবার সাথে চলছে, এটা আমাদের কালচারকে রিফ্লেক্ট করে। এটাই মহাত্মা গান্ধী বলেছে। আচ্ছা, ইনার কালচার মাস্ট বি রিফ্লেক্টেড থ্রু আওয়ার বিহেভিয়ার। মহাত্মা গান্ধী এটাও বলেছেন যে আমাদের ইনার কালচার, যেটা হচ্ছে একদম ইনার কালচার বলতে এখানে কি, ইনার কালচার বলতে মনের কালচার বলতে, মনের কালচার না, এটা হচ্ছে আমাদের সত্যিকারের যেটা আমাদের কালচার আছে, ওটা আমাদের কথাবার্তা আর ব্যবহার দেখে আমাদের বোঝা যায়। হলো, এখানে ওটা লেখা আছে। এগুলো মুখস্থ করবো না, জাস্ট খাতায় লিখবো আর রিডিং পড়ে রাখবো। মানে এগুলো হচ্ছে আমাদের গ্রেটেস্ট লিডার যারা আছে, ইন্ডিয়ার গ্রেটেস্ট লিডার মহাত্মা গান্ধী, ইনি কমেন্ট করেছেন। মানে এনার কমেন্টটাকে আমরা পড়ে কালচারটা কী ওটাকে আমরা বুঝবার চেষ্টা করছি। এটা আমরা পড়ে এক্সামে নাম্বার পাওয়ার জন্য পড়ছি না, এটা জাস্ট আমরা একটা এখান থেকে একটা র কনসেপ্ট নিচ্ছি যে কালচারটা অ্যাকচুয়ালি কী। হলো, পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু কালচার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কালচার ইজ দ্য উইডিং অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট। মানে কালচার হচ্ছে মন এবং আত্মার একটা বিবাহ মানে পজিটিভ অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। হলো, এটা গেল আমাদের কালচারের ডেফিনেশন। ঠিক আছে, তো ইন শর্ট যদি আমাদেরকে বলতে হয় তাহলে কালচারটা কী, তাহলে আমরা বলবো কালচার ইজ নাথিং বাট দ্য ওয়ে অফ লাইফ। আমরা নিজের জীবনকে কীভাবে গভর্ন করব সেটা আমাদের কালচার শেখায়। কালচার আমাদেরকে আনসিভিলাইজড থেকে সিভিলাইজড করতে সাহায্য করে। আমরা হচ্ছে সমাজে কীভাবে কার সাথে কীরকমভাবে ব্যবহার করব, কোন খাবার খাবো, কীরকম ধরনের পোশাক আশাক পরবো, কী কথা বলবো, কীরকম সমাজে কীরকম পলিটিক্যাল লিডার আমাদেরকে রুল করছে, কীরকম পলিসি আমাদের সমাজে আছে, ওই পলিসির পিছনে কী কারণ হতে পারে, এগুলো সব কিছু আমাদের কালচারাল স্টাডিজের পার্ট। ঠিক আছে, আমাদের মহান ভারত ইন্ডিয়ায় আমাদেরকে খুব মানে আমরা খুবই লাকি যে আমাদের ইন্ডিয়ায় এত মানে ব্যাপক কালচার আছে। আমাদের শুধু ইন্ডিয়ায় ভাষাগত কালচার নাই, এখানে আমরা হিন্দি দেখতে পাচ্ছি, হিন্দি ভাষা আছে, বাংলা ভাষা আছে, উড়িয়া ভাষা আছে, নেপালি ভাষা আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি ভাষা আছে, তামিল ভাষা আছে। এগুলো কতগুলো আমাদের মানে ব্যাপক, আমাদের যে ভাষায় শুধুমাত্র বৈচিত্র্য নয়, আমাদের এখানে ইন্ডিয়ায় আমাদের কালচারটা এত ব্যাপক যে আমাদের প্রত্যেকটা স্টেটের একটা আলাদা আলাদা ড্রেসিং সেন্স আছে, যেটা আমাদের কালচারকে রিফ্লেক্ট করে দেয়। যেমনি এই যে গুজরাটি যায় আছে, এই ড্রেসগুলো দেখলে আমরা গুজরাটি বলবো। হলো, আবার মারাঠিকে তো আমরা দেখে একদম চিনতে পারবো, মাথায় একদম মারাঠি ড্রেস দেখে আমরা বলে দেবো এই হচ্ছে মারাঠি। অমনি তামিলের যদি কোনো আমাদের লোক থাকে, আমরা ওদের ড্রেসিং সেন্স দেখে বলে দেবো হয় না হয় তামিলও যদি আমরা না বলতে পারি, সবচেয়ে আমরা ভালো যাকে যদি চিনতে পারি ওটা হচ্ছে পাঞ্জাবি। কেন, ওদের মাথায় সবসময় একটা মুকুট থাকে। তো আমরা ইন্ডিয়ায় যে আমাদের এই যে ব্যাপক কালচার আছে, শুধুমাত্র ভাষাগত কালচার নয়, আমাদের এখানে যেমনি এতগুলো ব্যাপক ভাষা আছে, তেমনি এতগুলো ব্যাপক মানে ড্রেসিং সেন্সও আছে। এছাড়া আমাদের শুধু ভাষা ড্রেসিং সেন্সে না,
আমাদের আর্ট, আমাদের যে এত ব্যাপক আর্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বলছি, প্রত্যেকটা আমাদের স্টেটের কিছু কিছু ফেমাস ফেমাস আর্ট আছে। তো এগুলো আমাদের কালচারের পার্ট। আমাদের খেলাধুলা, প্রত্যেকটা কিছু, ডান্স, গান, প্রত্যেকটা কিছু। আর আমাদের সব থেকে বড় হচ্ছে ইন্ডিয়া যে সেকুলার কান্ট্রি, এখানে যে এত ব্যাপক মানে রিলিজিয়ন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রিলিজিয়ন আছে এবং তারা শান্তিপূর্ণভাবে যে বসবাস করছে, এটা আমাদের কালচার। আমরা উই আর ভেরি লাকি টু হ্যাভ দ্য নাম্বার অফ রিলিজিয়ন্স ইন আওয়ার কান্ট্রি। যে এত ব্যাপক যে রিলিজিয়ন আছে এখানে, আমরা হিন্দু আছি, মুসলিম আছি, জৈন আছি, বুদ্ধ আছি, আরও আমরা অনেক রকম কালচার আছে এখানে একসাথে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আছি। তাছাড়া আমাদের কিসে আরও কালচার দেখতে পাই আমরা, আমাদের কালচারাল যে ডাইভার্সিটি আমরা আরও ভালোভাবে দেখতে পাই আমাদের মনুমেন্টসে। কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট কিছু মনুমেন্টস আছে যেটা ওখানকার কালচারকে রিফ্লেক্ট করে দেয়। যেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি কত জায়গার কত কিছু ফেমাস ফেমাস মনুমেন্টস আছে, হলো। তাছাড়া আমাদের যে ইন্ডিয়াতে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। এখানে যেমন দুর্গা পূজা আছে, ঠিক তেমনই আমরা এখানে ঈদ সেলিব্রেট করি। ঠিক তেমনই আমরা এখানে সব ধর্মের উৎসবকে আমরা একসাথে সেলিব্রেট করি। যেমনি আমাদের হচ্ছে বিহারিদের ছট পূজা হচ্ছে একদম ফেমাস। শুধু উৎসবেও না, এখানে আমাদের ইন্ডিয়ায় হচ্ছে আর্ট ফর্মেও অনেক রকম ভ্যারাইটি আমরা দেখতে পাই, যেটা আমাদের কালচারাল আইডেন্টিটিটাকে রিফ্লেক্ট করে। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ফেমাস ফেমাস ডান্স ফর্মও আছে যেটা আমাদের কালচারাল ডাইভার্সিটিটাকে রিফ্লেক্ট করে। তার জন্য উই আর ভেরি লাকি, আমরা হচ্ছে খুবই ভাগ্যবান যে আমাদের ইন্ডিয়ায় এরকম এতগুলো আমাদের কালচারাল ডাইভার্সিটি আছে। আচ্ছা, কালচারের আমরা যদি এলিমেন্টস বলতে চাই, তাহলে আমাদের এলিমেন্টস অফ কালচার কী কী হবে? এলিমেন্টস অফ কালচার হবে আমাদের হচ্ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে আমাদের একটা এলিমেন্টস, সেকেন্ড ভ্যালুস হতে পারে, থার্ড হচ্ছে বিলিভস হতে পারে আমাদের একটা কালচারের এলিমেন্ট। বিলিভস মানে কি, একটা স্পেসিফিক আইডিয়া যেটা যেটা মানুষরা সত্যি বলে মনে করে, সেটাকে আমরা হচ্ছে বিলিভ বলি। বিলিভ কাকে বলে? একটা স্পেসিফিক আইডিয়া যেটা মানুষ ওকে সত্যি বলে মনে করে, দ্যাট ইজ বিলিভ। নর্মস কাকে বলে? নর্মস হচ্ছে রুলস অ্যান্ড এক্সপেকটেশন বাই হুইচ এ সোসাইটি গাইডস হাউ টু বিহেভ প্রপারলি ইন এ পার্টিকুলার সিচুয়েশন। নর্মস মানে হচ্ছে এমন একটা আচরণ বা এক্সপেকটেশন সমাজের মানুষের দ্বারা, মানে মানুষ এক্সপেক্ট করছে যে তুমি ওই নির্দিষ্ট পরিস্থিতিতে ওরকমভাবে বিহেভ করবা। যেরকম যদি কেউ যদি মারা যায় আর আমরা ওখানে গিয়ে খিলখিল করে হেসে দিই দাঁত বের করে, তাহলে এটা কিন্তু আমাদের নর্মস হলো না। ওখানে সবাই এক্সপেক্ট করছে যে আমরা তার মানে দুঃখে সমব্যথী হয়, মানে সিম্প্যাথি শো করি, হলো। এবার হচ্ছে আমাদের সিম্বলস আছে। তো অনেকগুলো সিম্বলস আছে, যেমনি কীরকম, যেমনি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা আলাদা ফ্ল্যাগ আছে, আমাদের মুসলিম ধর্মের একটা আলাদা ফ্ল্যাগ আছে। ইনফ্যাক্ট আমাদের এতগুলো কান্ট্রি আছে ওয়ার্ল্ডের, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্ল্যাগ আছে। এগুলো কি নাথিং বাট সিম্বলস, এগুলো কালচারের এলিমেন্ট। তারপরে কি স্যাংশনস মানে রিওয়ার্ডস অর পানিশমেন্টস ইউজ টু এস্টাবলিশড সোশ্যাল কন্ট্রোল দ্যাট ইজ এ নর্মস ইন এ সোসাইটি। মানে কি, স্যাংশন মানে হচ্ছে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিকে সোসাইটি এক্সপেক্ট করছে যে আমরা ওই অ্যাকর্ডিং টু পরিস্থিতি আমরা রিয়্যাক্ট করি। যেমনি যদি কেউ মারা যায় তাহলে আমরা শোক প্রকাশ করি, এবার ওইখানে আমরা গিয়ে খিলখিল করে হাসবো না। তো স্যাংশন মানে হচ্ছে যে ধর যে আমি কোনো ভালো কাজ করলাম, ভালো কাজের জন্য আমাকে সোসাইটি ক্রেডিট দিচ্ছে, অথবা খারাপ কাজ করলাম তো সোসাইটি আমাকে পানিশমেন্ট দিচ্ছে, এটাকে আমরা স্যাংশন বলছি, হলো। এবার হচ্ছে আমাদের কাস্টমস মানে কি, রেগুলার অর প্যাটার্ন ওয়ে অফ বিহেভিং। কাস্টমস মানে কি, রেগুলার অর প্যাটার্ন ওয়ে অফ বিহেভিং, কীরকমভাবে আমরা বিহেভ করছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে
কালচারের আরেকটা এলিমেন্ট। ল্যাঙ্গুয়েজের মানেটা কী হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ভার্বাল আর নন ভার্বাল কমিউনিকেশন ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ। আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচারের একটা কি এলিমেন্টস, ইম্পর্টেন্ট কি এলিমেন্ট। তারপরে আমাদের হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার। আর্ট অ্যান্ড আর্কিটেকচার কী করে কালচারের এলিমেন্ট হলো? দেখেন, বিভিন্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলতে আমরা পেন্টিং বুঝি। আর্কিটেকচার বলতে আমরা ওই যে তাজমহল যেরকম হলো, ওটা একটা আর্কিটেকচার। আমাদের মালদার যেমনি গৌড় আছে, ওটা একটা হচ্ছে আর্কিটেকচার। এগুলো কি আমাদের কালচারের পার্ট। যেমনি মালদা জেলায় কেউ বললে গৌড় বলবো, যেমনি মুর্শিদাবাদ বললেই আমরা হাজারদুয়ারি বুঝে যাবো। তো কি ওটা কালচারের পার্ট, ওটা হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তারপরে হচ্ছে আমাদের টেকনোলজি। টেকনোলজি হচ্ছে কালচারের অন্যতম এলিমেন্টস। টেকনোলজির মধ্যে কী কী পড়লো? টুলস পড়লো, মেশিন পড়লো, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আর টুলস হচ্ছে টেকনোলজির পার্ট। তারপরে ইকোনমিও হচ্ছে আমাদের কালচারাল এলিমেন্টের একটা গুরুত্বপূর্ণ কি এলিমেন্টস। কালচারের গুরুত্বপূর্ণ কি এলিমেন্টস কী করে? ইকোনমির মধ্যে আমরা গভর্নেন্স দেখতে পাচ্ছি, ডিসিশন মেকিং, তারপরে হচ্ছে লজ অ্যান্ড পজিশন, মানে লজ কীভাবে আমাদের সোসাইটিকে গভর্ন করছে, তারপরে পলিটিক্স কীভাবে আমাদের সোসাইটিতে মানে গভর্ন করছে, পাওয়ার স্ট্রাগল কী করে আমাদের সোসাইটিটাকে সেভ দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের কালচারাল স্টাডিজের ইম্পর্ট্যান্ট কি এলিমেন্ট। এবার এডুকেশনও হচ্ছে আমাদের কালচারের একটা কি এলিমেন্ট। এডুকেশন কী যেমনি হচ্ছে এডুকেশনের মধ্যে নলেজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লার্নিং, এগুলো হচ্ছে আমাদের কালচারের কি এলিমেন্ট হলো। সিম্বলের মধ্যে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ, রিলিজিয়াস ফ্ল্যাগ, কালচারাল আইকনস, এমনি হিন্দু ধর্মের ওম লিখে, এমনি ইসলাম ধর্মে আমাদের চাঁদের মতো করে এরকম একটা কিছু ড্র করে, তাহলে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে সিম্বল। আচ্ছা, ফুডও আমাদের কালচারের একটা ইম্পর্টেন্ট কি এলিমেন্টস। যেমনি যদি আমরা ঠেকুয়ার কথা বলি, তাহলে আমরা ওটা বুঝে যাবো যে বিহারি আছে, মানে দ্যাট ইজ ট্র্যাডিশনালি, মানে ওটা বিহারি কালচারকে সিম্বলাইজ করছে। ফুডও তাহলে আমাদের কালচারের ইম্পর্টেন্ট কি এলিমেন্টস। আচ্ছা, রিচুয়ালস অ্যান্ড সেরেমনিজ। আচ্ছা, বার্থডে হলো আমাদের, ম্যারেজ হলো, ডেথ হলো, হলিডেজ, ফেস্টিভ্যালস, এগুলো হচ্ছে আমাদের কালচারের কি এলিমেন্টসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এবার আমাদের হচ্ছে নেক্সট টপিক হচ্ছে কালচারের ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে। হ্যালো, এবার আমরা দেখব কালচারের ক্যারেক্টারিস্টিক্স কী। ফার্স্টে কালচারের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে একটা টাইম লাইন আমি একটা ড্র করছি। দেখেন, এটা ধরেন আমাদের প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে আমাদের ফিউচার টাইম, এটা হচ্ছে আমাদের পাস্ট টাইম। আচ্ছা, কালচার পাস্টেও ছিল আমাদের, প্রেজেন্টেও আছে, ফিউচারেও থাকবে। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, আমরা নিজেদের মতো করে সময়ের অনুসারে কিছু কিছু জিনিস অ্যাড করছি, কিছু জিনিস আমরা ডিলিট করছি, কিছু জিনিস আমরা এক্সপ্যান্ড করছি, এবং দেন কালচারটাকে আমরা কন্টিনিউ করছি। বাট কিন্তু কালচার হচ্ছে ওমনি প্রেজেন্ট, মানে প্রেজেন্টেও ছিল, পাস্টেও থাকবে, পাস্টেও ছিল, প্রেজেন্টে আছে, ফিউচারে থাকবে হলো। এটা হচ্ছে কালচারের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি? কালচার ইজ ডাইনামিক মানে যেটা নন স্ট্যাটিক, মানে কালচার এক জায়গায় স্থির নয়, সেটা পাস্ট থেকে প্রেজেন্টে এসছে এবং ফিউচারে বংশ পরম্পরায় চলেই যাচ্ছে, সেই জন্য আমরা কালচারকে ডাইনামিক বলছি। মানে ইট চেঞ্জেস উইথ টাইম অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্টস, দ্যাটস ওয়াই উই কনসিডার কালচার ইজ ডাইনামিক। নেক্সট হচ্ছে কালচার ইজ সোশ্যাল, মানে কালচার সোশ্যাল হবে। ইট ডাজন্ট এক্সিস্ট ইন আইসোলেশন, it is the product of society. Culture is shared. কালচার এমনি জিনিস যেটা আমাদেরকে শেয়ার করতে হয়। একজন একটা ঘরে বন্ধ করে কোনো একটা নির্দিষ্ট রুল বা ট্র্যাডিশন ফলো করছে, তাহলে ওটা কালচারের পার্ট হবে না, ওকে শেয়ার করতে হবে সোসাইটিতে সবার সাথে, এবং একটা গ্রুপ অফ পিপল যখন ওটাকে ফলো করবে তখন ওটা কালচারের পার্ট হয়ে যাবে হলো। তারপর অরিজিনেটস ডেভেলপডস থ্রু কমিউনিকেশন। কালচার অরিজিনেটস হয় এবং ডেভেলপড হয় কিসের মাধ্যমে? আমাদের কমিউনিকেশনের মাধ্যমে।
আচ্ছা, কালচারটাকে কে বানাচ্ছে? তো অন্যতম কালচারের যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো কালচার ইজ ম্যান মেড, মানে কালচার মানুষের দ্বারা তৈরি। তারপরে আমরা কি বলতে পারি, কালচার ইজ ট্রান্সমিটেড থ্রু ওয়ান জেনারেশন ইন্টু অ্যানাদার জেনারেশন, মানে কালচার ট্রান্সমিটেড হয়, মানে স্ট্যাটিক না, এটা ডাইনামিক। তারপরে হচ্ছে কালচার ইজ ইনহেরিটেড। ইনহেরিটেড মানে যেটা আমরা গেন করি এখানে নেচারের কাছ থেকে, বাইরে থেকে শিখি, আমরা বায়োলজিক্যাল ব্যাপারটা না। আচ্ছা, এভরি হিউম্যান গ্রুপ হ্যাজ এ কালচার, ইট ডিফার্স ফ্রম সোসাইটি টু সোসাইটি। প্রত্যেকটা আমাদের হিউম্যান গ্রুপের একটা নির্দিষ্ট কালচার আছে, যেটা ডিফার করবে সোসাইটি টু সোসাইটি, ডিপেন্ড করবে সোসাইটিটা কীরকম আছে, ওখানকার অনুসারে ওটা কালচার হবে, ঠিক না? যেমন যদি আমরা একটা হিন্দু পাড়ার কথা বলি, ওখানে যে কালচারস, ট্র্যাডিশনস, রুলস আছে, ওটা নিশ্চয়ই একটা মুসলিম পাড়ার কালচারস, রুলস, ট্র্যাডিশন থেকে নিশ্চয়ই আলাদা। যদিও আমাদের আশেপাশে যে সমাজটা আছে সেখানে আমরা হিন্দু আর মুসলিম একদম খুবই শান্তভাবে, ভালোভাবে বসবাস করি, আমাদের মধ্যে এখনও কোনো বিভেদ নাই, আর আশা করি পরেও কোনো দিন হবে না, ঠিক না? তারপর কালচার একটা অন্যতম কোয়ালিটি হচ্ছে, কালচার হচ্ছে ইউনিক, মানে একটা সোসাইটির গ্রুপের কালচার অন্য সোসাইটি থেকে আলাদা হবে, হলো। আচ্ছা, একটা নির্দিষ্ট মানুষ হতে পারে, সে হিন্দু, হতে পারে সে মুসলিম, হতে পারে সে খ্রিস্টান, মানে এটা ইনহেরিটেড না, এটা জন্মানোর পর সে কোন জায়গায় বড় হচ্ছে। যদি হিন্দু সমাজে বড় হয় তাহলে সে হিন্দুদের মতো বিহেভ করবে, সে যদি মুসলিম সমাজে জন্মগ্রহণ করে, দ্যাটস ওয়াই সে মানে মুসলিমের মতো না, মানে মুসলিম কালচারকে অ্যাডপ্ট করবে, ঠিক না? তো কালচার মানে ইনবর্ন না, আমাদের সোসাইটি থেকে আমরা শিখি, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে, হলো। তারপরে কালচার আমাদেরকে প্রাইড বা গর্ব প্রদান করে, ঠিক আছে? আচ্ছা, কালচারের তারপরে হচ্ছে কালচার ইজ সামথিং ম্যান ইজ নট বর্ন উইথ। এটা তো আমি বলে দিলাম যে কালচার মানে হচ্ছে মানুষের জন্মগতভাবে এটা থাকে না, এটা আমাদেরকে গেইন করতে হয়, হলো। তারপরে কালচার কীরকমভাবে আমরা শিখতে পারি সোসাইটিতে, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে আমরা কালচার শিখতে পারি, যেটাকে আমরা সোশ্যালাইজেশন বলি। তারপরে হচ্ছে কালচার ইজ ইন্ট্রিগেটেড মানে যে অনেকগুলো মানুষ একটা নির্দিষ্ট কালচারকে ফলো করছে, কী করে? ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্লাস, সেক্স, জেন্ডার, এগুলোকে উপেক্ষা করে কালচার যখন সবাই মিলে ফলো করছে। কী করে হচ্ছে এটা? আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ওখানে আমরা হিন্দু, মুসলিম, ছেলে, মেয়ে, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ওটাকে সেলিব্রেট করি, দ্যাটস ওয়াই কালচার ইজ ইন্টিগ্রেটেড, হলো। তারপরে হচ্ছে কালচার ইজ সুপার অর্গানিক, মানে ইট ইজ অ্যাবভ আওয়ার সোসাইটি আসবে যাবে, মানুষ মরে যাবে, আবার নতুন জন্ম হচ্ছে, বাট কালচার থেকেই যাচ্ছে, কালচার ইজ অ্যাবভ আওয়ার সোসাইটি। তারপরে কি হচ্ছে, কালচার ইজ সিম্বলিক, আর কালচার হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ইনোভেট অর ক্রিয়েট নিউ থিংস, মানে সময়ের সাথে সাথে আমাদের এটা পুরো অধিকার আছে যে কালচারটাকে আমরা নতুনভাবে ক্রিয়েট করতে পারি। যেমনি আমাদের ওয়েস্টার্ন কালচার সময়ের সাথে যত সময় আগাচ্ছে, মানুষ তত ওয়েস্টার্ন কালচারের দিকে ইনক্লাইন হয়ে যাচ্ছে, মানুষ তার নিজের ওল্ড ট্র্যাডিশনকে ফলো করতে ভুলে যাচ্ছে। যেমনটা হচ্ছে আমরা এখন নিজেদের, যদি আমরা নিজেদের গ্রামেও দেখেছি যে চড়ক পূজা এখন আমাদের খুব একটা কিন্তু হয় না, আমরা চড়ক পূজা নিয়ে ততটাও এক্সাইটেড নই যতটা আমরা নিউ ইয়ার নিয়ে এক্সাইটেড বা ক্রিসমাস নিয়ে এক্সাইটেড, মানে আমরা সময়ের সাথে সাথে নিজের ওল্ড ট্র্যাডিশনগুলোকে হারিয়ে দিচ্ছি আর নিউ ট্র্যাডিশনকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা হচ্ছে কালচারের এগুলো বৈশিষ্ট্য, এখানে ফ্লো চার্টের মাধ্যমে এটাই লেখা আছে, এগুলোর আমি ভালো করে এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো মুখস্থ করা না, জাস্ট এগুলো বোঝার জন্য যে কীরকমভাবে কী হচ্ছে ব্যাপারটা, হলো। আচ্ছা, কালচার কীভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কালচার একটা সোসাইটিতে যে চেঞ্জ হচ্ছে এর কারণগুলো কী কী, এবার আমরা এটা বলব। একটা নির্দিষ্ট সোসাইটিতে
কালচার যে আছে, তো এবার ওই চেঞ্জ হচ্ছে, তো ওর কারণটা কী কী? ফার্স্ট, জিওগ্রাফিক্যাল কারণ। এখন যদি হঠাৎ করে জলবায়ুর যে দিন দিন যেরকম পরিবর্তন হচ্ছে, তো এটা আমাদের কালচারকেও ইম্প্যাক্ট করছে। কী করে? এবার আমি একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন ধরে নিলাম যে আজকে থেকে 100 বছর পর আমাদের শীতকাল নাই। আমাদের শীতকাল নাই, তাহলে এটার কি ইম্প্যাক্ট হবে? আমাদের এটা ইকোনমিতে পুরোপুরি ইম্প্যাক্ট পড়বে, আমাদের খাদ্যাভাবে ইম্প্যাক্ট পড়বে। আমরা সব কিছুতে আমাদের ইম্প্যাক্ট পড়ে যাবে, ইকোনমি, খাদ্যাভাব, ড্রেসিং সেন্স, সব কিছুতে আমাদের ইম্প্যাক্ট পড়ে যাবে। যদি শীতকাল না থাকে, যদি শুধু গ্রীষ্মকাল থাকে, তাহলে আমাদের সোয়েটার যেগুলো আছে ওগুলো বিক্রি হবে না, ওটা ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে দেবে। আমাদের খাদ্যাভাব না, আমাদের ইটিং হ্যাবিটসেও ইম্প্যাক্ট ফেলবে। কেন? আমাদের গরমের দেশে তখন কী হবে, আমাদের কোল্ড ড্রিঙ্কস বা যেগুলো পানীয় জাতীয়, ঠান্ডা পানীয় জাতীয়, ওগুলোর ডিমান্ড বেড়ে যাবে। আচ্ছা, জিওগ্রাফিক্যাল আর কি, আমাদের ওয়ার্ল্ড আছে এটা, এখানে হচ্ছে পোলার রিজিয়ন, মেরু অঞ্চলের দিকে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের ড্রেসিং সেন্স, খাওয়া দাওয়া, ওগুলো আমাদের ইন্ডিয়ার থেকে আলাদা। ঠিক না? আমাদের ইন্ডিয়া থেকে আলাদা, তাই না? কেন আলাদা? কারণ ওখানকার জিওগ্রাফিক্যাল কন্ডিশন ওরকম আছে, দ্যাটস ওয়াই ওদের কালচার আলাদা আর আমাদের কালচার হচ্ছে আলাদা। তারপরে হচ্ছে আমাদের হিস্ট্রি কীভাবে কালচারে আমাদের ইম্প্যাক্ট করে। হিস্ট্রিও আমাদের কালচারে অনেকভাবে ইম্প্যাক্ট করে। কী করে? আমরা যখন আমাদের ইন্ডিয়াতে, আনডিভাইডেড ইন্ডিয়াতে, যখন ইন্ডিয়া ডিভাইড হয়নি, তারপরে ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা রাজত্ব করে, তখন আমাদের ইন্ডিয়ান কালচারকে পুরোপুরি না বলে অনেকটাই পাল্টেছে। কিছুটা কালচার আমরা তাদের কাছ থেকে নিয়েছি, আবার কিছুটা কালচার তারাও আমাদের কাছ থেকে বড় করেছে। যেমনি তাদের কাছ থেকে আমাদের অনেকগুলো কালচার আমরা নিয়েছি, তাদের ইটিং হ্যাবিটস, তাদের ফেস্টিভ্যালসগুলো আমরা নিয়েছি। তারা আমাদেরকে জোর করে তাদের পাশ্চাত্য শিক্ষা বা ইংলিশ শিক্ষা আমাদের জোর করে চাপিয়ে দিয়েছিলো, তাদের জোর করে আমাদেরকে ইংলিশ শেখাচ্ছিলো। আর যেহেতু ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের একটা কালচারের ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, মানে হিস্ট্রিটাও হচ্ছে আমাদের কালচারের উপর ইম্প্যাক্ট করছে। যেমনি জিওগ্রাফিটা করছে, অমনি হচ্ছে আমাদের হিস্ট্রিটাও করছে। আচ্ছা, পলিটি এবার কী করে ইম্প্যাক্ট ফেলছে একটা কালচারের উপর? এটা আমাদের বেশি করে বুঝতে হবে। হিস্ট্রিটা বেশি করে বুঝতে হবে। কী করে? আমাদের সোসাইটি একটা নির্দিষ্ট রাজনৈতিক ক্ষমতা দ্বারা কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে? এবার শুধুমাত্র সোসাইটিটাকে গভর্ন করছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, মেজরিটি ক্ষেত্রে। তো এবার ওই রাজনৈতিক দলটা শুধু সোসাইটিটাকেই গভর্ন করছে এটা না, সোসাইটিটাকে বরং কন্ট্রোলও করছে। কী করে? তারা নিজের মতো করে সোশ্যাল মিডিয়া বা আমাদের যেগুলো নিউজ চ্যানেলে নিজের মতো করে নিউজ দিচ্ছে। যেরকম এগুলো ভালো করে আরও বলতে গেলে, একবার ভোটের সময়, পিএম ভোটের সময়, একবার ইলেকশনের সময় একটা পিএমের অটোবায়োগ্রাফি একটা ফিল্ম বেরিয়েছিল। ওটা কেন তখনই বের করলো গভর্নমেন্ট? কেন? মানুষের কাছ থেকে সিম্প্যাথি গেইন করার জন্য। তো গভর্নমেন্ট আমাদেরকে ফুল বানাচ্ছে, যে এগুলোর মাধ্যমে গভর্নমেন্ট কী করছে, আমাদেরকে ফুল বানাচ্ছে। হলো, এটা একটা উদাহরণ গেল। তারপরে হচ্ছে আমাদের কিছুদিন আগে আমরা নিশ্চয়ই এটা শুনে যাবে যে ইউপি গভর্নমেন্ট নিজের হিস্ট্রি সিলেবাসের বুক থেকে আমাদের মুঘল এম্পায়ারে যেটা টপিক আছে ওটা সরিয়ে দেওয়ার কথা বলেছিল। এবার এটা সরিয়ে দেওয়ার কথা বলছে কি, আমাদের গভর্নমেন্ট এটা শুধু আমাদের সাথে এটা খেলছে, গভর্নমেন্ট আমাদের কালচারকে ইম্প্যাক্ট করে দিচ্ছে। আচ্ছা, গভর্নমেন্টের হাতে সোশ্যাল মিডিয়া না, নিউজ চ্যানেল আছে, টিভি শোজ আছে। এবার ওইখানে গভর্নমেন্ট নিজের মতো করে কী করবে, একটা ইডিওলজির
মাধ্যমে কিছু কিছু নির্দিষ্ট আইডিয়া স্প্রেড করবে, ওইখান থেকেও ওরা আমাদের কালচারটাকে ইম্প্যাক্ট করছে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে পলিটিটা। এটার উপরে আমাদের ভালো করে আবার পরে ক্লাস হবে, যেটা টপিক হবে কালচারাল হেজিমনি। ওইখানে আমরা কার্ল মার্কসের থিওরি পড়বো, দাস ক্যাপিটালে কী লেখা আছে ওটা পড়বো, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে কী লেখা আছে ওটা পড়বো, মার্কসিজম কী, ফেমিনিজম কী, নিউ মার্কসিজম কোথা থেকে আসলো, এগুলো সব পড়বো, তখন এগুলো ভালোভাবে বোঝা হবে। এটা হলো আচ্ছা এডুকেশন। আচ্ছা কী করে পলিটিক্যাল নেতারা বা পলিটিক্যালি যারা হায়ার অথরিটি আছে তারা কী করে আমাদের হচ্ছে কিছু কিছু নির্দিষ্ট সোশ্যাল ইনস্টিটিউশন, যেমনি স্কুল কলেজের মাধ্যমে এরকম কিছু আদর্শ ছড়িয়ে দেয়, যেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে বাধ্য করা হয়, যেটা আস্তে 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 আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়, ইনজেক্ট করে দেওয়া হয়, যেখান থেকে আমরা বুঝতে পারি না যে তারা আমাদের জন্য হার্মফুল না হার্মলেস। এটা আমি একটু বললাম। এবার আমি বলছি যে ডিফারেন্ট টাইপস অফ কালচার কী কী আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কালচার, মানে বস্তুগত সংস্কৃতি। এটা কি আমাদের ম্যাটেরিয়াল মানে দেখেই বোঝা যাচ্ছে যে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো, দেখতে পারবো, যেমনি হচ্ছে পোশাক, যন্ত্রপাতি, ডান্স, মেশিন, এগুলো। আচ্ছা তারপর হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। নন ম্যাটেরিয়াল কালচার বলতে যেগুলো আমরা দেখতে পারবো না, যেমনি হচ্ছে আমাদের ম্যানার্স, আমাদের মূল্যবোধ, আমাদের ভাষা, এগুলো হচ্ছে আমাদের নন ম্যাটেরিয়াল। পপুলার কালচার হচ্ছে এমন কালচার যেটা সাধারণ লোকের মধ্যে খুবই পপুলার আছে, মানে চর্চিত বিষয় আছে, যেমনি হচ্ছে আমাদের ডান্স ফর্ম, যেমনি হচ্ছে আমাদের মিউজিক, যেমনি হচ্ছে আমাদের সিনেমা। আচ্ছা হাই কালচার বলতে এমনি একটা কালচার যেটা সমাজের হাইলি সফিস্টিকেটেড মানুষেরাই অ্যাডপ্ট করে, যেমনি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স, এগুলো হচ্ছে আমাদের হাই কালচার। আচ্ছা তারপরে আমাদের কি আছে আরও, আমাদের হচ্ছে ফোক কালচার। ফোক কালচার বলতে আমরা কি বুঝি? ফোক কালচার বলতে আমাদের বলে লোক সংস্কৃতি, যেটা আমাদের নির্দিষ্ট গ্রামীণ আদিবাসী সম্প্রদায়গুলো আছে সেখানে জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সমিট করছে, ঠিক আছে। যেমনি আমাদের যদি বলি তাহলে চড়ক পূজার কথা বললে এটা ভালো হয়, এটা একটা লোক সংস্কৃতি বললে খারাপ হবে না, হলো। এইবার আমাদের কর্পোরেট সংস্কৃতি। কর্পোরেট কালচার কি? কর্পোরেট সংস্কৃতি হলো ব্যবসা বা প্রতিষ্ঠানের ভেতরের মূল্যবোধ বা বিশ্বাস এবং আচরণের সামাজিক পরিবেশকে নির্দেশ করে, এটা হচ্ছে কর্পোরেট কালচার। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের গ্লোবাল কালচার। গ্লোবাল কালচার মানে যেটা আমাদের সব দেশের কান্ট্রিকে ফলো করছি এমন সংস্কৃতি, যেমনি আমাদের সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আমাদের বেস্ট এক্সাম্পল অফ গ্লোবাল সংস্কৃতি। তারপর হাই কালচার, লো কালচার, এগুলো আছে, এগুলোর টপিক আমাদের পরে হবে। তাহলে আজকে আমি নিজের ক্লাসের মাধ্যমে কালচারটা কী, কালচারের কী এলিমেন্টসটা কী, ইটিমোলজি অফ দ্য টার্ম কালচার, ডেফিনেশন অফ কালচার, মেন ফিচার্স, কীভাবে কালচারটা শেপ হয় সোসাইটিতে, কীভাবে আমাদের পলিটি ইম্প্যাক্ট করে কালচারকে, জিওগ্রাফি, ইকোনমি, এগুলো ইম্প্যাক্ট করে, এগুলো আমি সব কিছুই বললাম। তাহলে মানে ইন শর্ট যদি আমাদেরকে লাস্টে বলতে হয় কালচারটা কী, তাহলে আমরা কী বলবো? কালচার ইনক্লুডস অল অ্যাসপেক্টস অফ হিউম্যান অ্যাক্টিভিটি ফ্রম দ্য ফাইন আর্টস টু পপুলার এন্টারটেনমেন্ট, মানে ফাইন আর্ট থেকে শুরু করে পপুলার এন্টারটেনমেন্ট পর্যন্ত সমস্ত কিছু কালচারের পার্ট, ফ্রম এভরিডে বিহেভিয়ার টু দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক টেকনোলজি, মানে নিত্যানন্দ যেটা আমাদের ব্যবহার, আচার আচরণ, ওখান থেকে স্টার্ট করে সায়েন্টিফিক টেকনোলজি, সমস্ত মেশিনগুলো হচ্ছে আমাদের কালচারের পার্ট। মানে কালচার ইজ নাথিং বাট ছোটা প্যাকেট বাড়া ধামাকা, মানে কালচার বলতে আমাদের সব কিছুকেই বোঝায়, ইনশর্ট এটাই। আমাদের উঠা বসা, আমাদের ম্যানার্স, আমাদের হ্যাবিট, আমাদের লাইফস্টাইল, আমাদের কোন ধরনের সোশ্যাল মিডিয়া কনজিউম করছি, কোন লিটারেচার পড়ছি, কোন ধরনের কথা বলছি, কার সাথে কীরকমভাবে ব্যবহার করছি, দ্যাট ইজ অল দ্য পার্ট অফ আওয়ার কালচার। তো দ্যাটস অল ফর টুডেজ সেশন। আশা করি একটু হলেও কালচার জিনিসটা কী এটা আমি
বোঝাতে পেরেছি। হয়তো বা অনেক জায়গায় আমি বলতে বলতে একটু আটকে গেছি, তো ওটার জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর গ্রুপে আমি নোটস একদম প্রপারলি সেন্ড করে দেবো। পুরোটা নোট লিখে নিবি খাতায়। আর মুখস্থ করার দরকার নেই, ফার্স্ট বুঝে নিবি, বোঝাটাই আসল। বুঝে গেলেই হয়ে গেল। আমার ক্লাসের মেন, আজকে ক্লাসটা বানানোর মেন এম হচ্ছে বোঝা না, দ্যাট ইজ বুঝা। ফার্স্ট বুঝে নিন, পরে মুখস্থ করতে থাকবেন। থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস।